প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ ছুটির পর আমরা আবার আমাদের অনলাইন ক্লাসরুমে ফিরে এলাম। আমি বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। ছুটির আগে আমি তোমাদের সাথে দশম চ্যাপ্টারের দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের একটা অঙ্ক করেছিলাম, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে এসেছিল, এবং সেটার সাথে রিলেটেড কিছু থিওরিটিক্যাল বিষয়ও আমি তোমাদের আলোচনা করেছি, বেসিক কিছু বিষয় আর কি। আজ আবার আমি তোমাদের সাথে 2015 সালের একটা অঙ্ক নিয়ে এসেছি। তার আগে আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, এটা তোমাদের 16তম ক্লাস। এই 16টা ক্লাস প্লাস যদি পরীক্ষার আগে আরও একটা ক্লাস দিতে পারি তাহলে 17টা ক্লাস হবে, যদি না দিতে পারি তাহলে 16টা ক্লাস। এই 16টা ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টার সম্পর্কে বেশ ভালোই ধারণা দিয়েছি বলে আমি আশা করছি। এখন তোমাদের কাজ হলো তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে প্র্যাকটিস করতে হবে, এবং এটার পাশাপাশি বই থেকে আরও কিছু অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, এখন আমি সরাসরি তোমাদের সাথে আলোচনা করতে চাই অঙ্কটা নিয়ে। তোমরা তো জানো টেস্ট পরীক্ষা দ্বিতীয় সপ্তাহে, যে কথাটা আমি আরেকবারও বললাম। আচ্ছা, আমাদের অঙ্কটা এরকম: চন্দন কর্পোরেশন কম্পারেটিভ ব্যালেন্স শিট আর প্রেজেন্টেড বিলো। কম্পারেটিভ ব্যালেন্স শিট মানে তুলনামূলক ব্যালেন্স শিট আর কি, দুটো ইয়ারের 2014 সালের এবং 15 সালের দুটো ব্যালেন্স শিট পাশাপাশি দিয়েছে। চন্দন কর্পোরেশন ব্যালেন্স শিট ডিসেম্বর 31, এবং অ্যাসেটগুলো এবং যা দেওয়া আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিংস, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন বিল্ডিংস, এটা মাইনাস করে দেখিয়েছে, এবং তোমার ইকুইটি ও লাইবিলিটিস যা আছে সেটা হলো অ্যাকাউন্টস পেয়েবল, কমন স্টক, রিটেন আর্নিংস। এছাড়া আরও কিছু তথ্য আছে। চন্দন কর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট ইনক্লুডেড নেট সেলস অফ টাকা 1 লাখ। তোমার ইনকাম স্টেটমেন্টের নেট সেলস আছে 1 লাখ টাকা, আর কস্ট অফ গুড সোল্ড আছে 60,000, অ্যান্ড নেট ইনকাম আছে 15,000। ইনস্ট্রাকশনস তোমাদের যেগুলো করতে হবে: কম্পিউট দ্য ফলোয়িং রেশিও ফর 2015: 1. কারেন্ট রেশিও, 2. অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, C. ইনভেন্টরি টার্নওভার, D. প্রফিট মার্জিন। এই রেশিওগুলো তোমাদের বের করতে হবে। তো আমরা কিন্তু এরই মধ্যে তোমার কারেন্ট রেশিও কিন্তু গত অঙ্কটাতে করিয়েছি। তোমরা যারা প্রথম ক্লাসটা দেখোনি তাদের অবশ্যই প্রথম ক্লাসটা দেখতে হবে, কেননা প্রথম ক্লাসে যে বেসিকটা দিয়েছি দ্বিতীয় ক্লাসে আর সেটা আসছে না। তো সেই জন্য তোমাদের প্রত্যেকটা ক্লাসের বেসিক সম্পর্কে তোমাদের ধারণা থাকতেই হবে। এবার আসো, আমরা প্রথম যেটা বলেছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও এটা হলো সূত্রটা তোমরা জানো, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। আর কারেন্ট অ্যাসেট কোনগুলো? কারেন্ট অ্যাসেট হলো 1 বছরের ভিতরে যেই সম্পত্তিগুলো তোমার থাকে, মানে স্বল্প মেয়াদি, 1 বছর মেয়াদি, বা হ্যাঁ 1 বছর মেয়াদি অবশ্যই। এখানে কারেন্ট অ্যাসেটটা ডিফাইন করতে অন্যভাবে করতে হবে। সেটা হলো যেই সম্পত্তিগুলোকে অতি দ্রুত টাকায় পরিণত করা যায় সেগুলি হলো কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লায়াবিলিটিসটা হলো যেই লায়াবিলিটিসগুলোকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় সেগুলি হলো তোমার কারেন্ট লায়াবিলিটিস। আচ্ছা, তারপরে আসো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারের যে সূত্রটা, সেটা হলো নেট ক্রেডিট সেলস বাই এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল। তো এই জিনিসগুলো আমরা কিন্তু মুখস্থ করব, ঠিক আছে, কিন্তু এটার পাশাপাশি বুঝে নিব, একটু বুঝে নিব কি, যে অ্যাকাউন্টস রিসিভেবলটা কার সাথে সম্পর্ক? অ্যাকাউন্টস রিসিভেবলটা সেলসের সাথে সম্পর্ক। বাকিতে যখন মাল বিক্রয় করা হয় তখনই অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়। তাহলে আমাদের সূত্রটা এখন মনে রাখতে সুবিধা হবে, যে নেট ক্রেডিট সেলসের সাথে এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলের যে সংখ্যাত্মক প্রকাশ, অর প্রকাশ, সম্পর্কটার প্রকাশ, সেটাই হলো আমার অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। আর
টার্নওভার মানে হলো আবর্তন, তোমার প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। আচ্ছা, এটা কি? এটা হলো আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করি তখন কত দ্রুত তোমার দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা টাকাগুলো আদায় করতে পারবো, এবং একটা বছরের মধ্যে কত বেশিবার আদায় করতে পারবো। তাহলে যত বেশিবার আদায় করতে পারবো তত বেশিবার আমাদের নগদে পরিণত হবে, তত বেশিবার আমরা ক্রয় করব এবং বিক্রয় করব, প্রফিট করব। তাহলে যত বেশি নগদে রূপান্তর করা যাবে বা আদায় করা যাবে অল্প সময়ের মধ্যে, সেটাই হবে তোমার লাভজনক কোম্পানির জন্য। আচ্ছা, 2 নম্বরে আসো, ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার হলো মজুদ পণ্য আবর্তন অনুপাত। সেটার সূত্রটা হলো কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ ইনভেন্টরি। তো এক্ষেত্রেও একই অবস্থা। ইনভেন্টরি কোত্থেকে হয় বলো তো? ইনভেন্টরি হয় তোমার পারচেস করি আমরা পণ্যটা, তারপরে বিক্রয় করি, তারপর যেটা থাকে সেটাই তো ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরির সম্পর্কটা কার সাথে? কস্ট অফ গুডস সোল্ডের সাথে। তাহলে আমাদের সূত্রটা মনে রাখতে সুবিধা হবে, বুঝতে হবে যে সম্পর্ক কার সাথে কার। তাহলে এখানে আমরা যখন ইনভেন্টরি টার্নওভার রেশিওটা বের করব, তখন আমরা সূত্রটা মনে রাখবো এভাবে যে ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ডসের সম্পর্ক আছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ডস বাই এভারেজ ইনভেন্টরি। এভারেজ মানে প্রারম্ভিক এবং সমাপনী দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি আমাদের, যেমন গত অঙ্কে কিন্তু আমাদের দুটো ইনভেন্টরি দেওয়া ছিল না, আমাদের একটা ইনভেন্টরি দেওয়া ছিল, একটাই ব্যালেন্স শিট দেওয়া ছিল, সেক্ষেত্রে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আবার তোমার মজুদ পণ্য আবর্তন অনুপাত বা ইনভেন্টরি টার্নওভারটার দ্বারা কি বোঝায়? ইনভেন্টরি টার্নওভারটার দ্বারা এটাই বোঝায় যে একটা বছরে মজুদ পণ্য কতবার বিক্রয় করতে পারে। যতবার বিক্রয় করবে, যতবার তোমার ক্রয় করবে, ততবারই আমাদের কি হবে? প্রফিট বাড়বে। বিক্রয়ের সাথে সাথে প্রফিট হচ্ছে আমাদের, তাই না? তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার অ্যান্ড ইনভেন্টরি টার্নওভার, এই দুটোর দ্বারা কোম্পানির কি কোম্পানির কি প্রয়োজন বলতো? এই দুটো অনুপাতের প্রয়োজন হলো যে এই দুটো অনুপাত যখন বিশ্লেষণ করা হবে তখন বুঝতে পারবো যে কোম্পানির ডাইরেক্টরগণ, পরিচালক পর্ষদ সঠিকভাবে দক্ষতার সাথে কার্য পরিচালনা করছে কিনা, অর্থাৎ কর্মতৎপর কিনা। যেমন ধরো তোমার অ্যাকাউন্টস রিসিভেবলটা অতি দ্রুত আদায় করে ফেলা, এটা তৎপরতা না থাকলে আদায় হবে না। তারপরে আবার ধরো ইনভেন্টরিটা অলস ফেলে না রেখে বিক্রয়ের তৎপরতা, এবং যে পরিমাণে বিক্রয় হবে সে পরিমাণে ইনভেন্টরি আমরা মজুদ রাখা, সংরক্ষণ করা, এই বিষয়গুলো হলো দক্ষতা এবং কর্ম তৎপরতা প্রকাশ করে। এবং এটা এই অ্যানালাইসিসের যখন আমরা বাইরের পক্ষের কাছে যারা ইনভেস্ট করবে তাদের কাছে আমরা প্রকাশ করি, তখন তারা এটা দেখে কোম্পানির প্রতি সন্তোষজনক হয়ে থাকে, সন্তোষ প্রকাশ করে থাকেন যদি সেটা পজিটিভ হয়। আচ্ছা, তারপরে আসো প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন হলো নেট ইনকাম বাই নেট সেলস। তো আমি বারবারই তোমাদের একটা কথা বলবো যে আমরা সূত্রগুলি মনে রাখবো, সূত্রটা কি চাচ্ছি তার সাথে কে সম্পর্কিত। এখানে প্রফিট মার্জিন, প্রফিট কার সাথে সম্পর্কিত? বিক্রয়ের সাথে সম্পর্কিত, কারণ বিক্রয় করলে আমাদের প্রফিট হয়। তো এটা সূত্রটা হলো তোমার নেট ইনকাম বাই তোমার নেট সেলস ইন্টু 100, ঠিক আছে? আচ্ছা, এভাবে পার্সেন্টেজ করার পরে যদি দেখি, যেমন ধরো খুচরা ব্যবসায়ী যারা গ্রোসারি, যেমন ধরো চাল ডাল নুন তেল মরিচ, এরা 1% নিচেও যদি তোমার প্রফিট করে থাকে তাহলেও অসন্তোষ প্রকাশ করার কিছু নেই, কারণ এটা খুবই প্রচুর পরিমাণে মানুষ কি করে ভোগ করে। পাশাপাশি যদি একটা গয়নার কথা বলা হয়, একটা মহিলার গয়না, সে তো একবার যদি ক্রয় করে অনেক বছর পরে হয়তো আরেকবার ক্রয় করবে, সেক্ষেত্রে কিন্তু তার প্রফিটটা 1% হলে হবে না, অবশ্যই 10%-এর উপরে হতে হবে। বা বিভিন্ন কোম্পানি ভেদে তোমার প্রফিটের আদর্শ অনুপাতটা ওরকমই হওয়া উচিত। তো এখানে 15 থেকে 20% হলে খুবই ভালো। এই হলো আমাদের মোটামুটিভাবে অঙ্কটার বেসিক বিষয়গুলি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আজকে আমি তোমাদের সাথে আছি ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর,
ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ, চট্টগ্রাম। তোমরা জানো আমি দ্বিতীয় পোর্শনটা, আমার লেকচারের দ্বিতীয় পোর্শনটা আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ওয়েলকাম টু অনলাইন ক্লাসরুম। হ্যাপি নিউ ইয়ার 2021। আজ আমি তোমাদের সাথে চ্যাপ্টার 10 ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের আরও একটি অঙ্ক নিয়ে এসেছি, যেটা তোমাদের অ্যানিউতে 2015 এসেছে। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। এখানে বোঝানোর মতো আসলে কিছু নেই। এখানে মেইন বিষয় সেটা হলো কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে। কম্পারেটিভ ব্যালেন্স শিট মানে হলো তুলনামূলক ব্যালেন্স শিট। তো এখানে দেখো তুলনামূলক কেন বলেছে, 2015-এর দেওয়া আছে এবং 2014-এর দেওয়া আছে, দুটো পাশাপাশি। হ্যাঁ, আচ্ছা, এগুলো কেন দুটো দেওয়া আছে সেটা হলো আমাদের এখানে দেখো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার এবং ইনভেন্টরি টার্নওভার বের করতে বলেছে। তো এক্ষেত্রে সূত্রে আমাদের এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বের করতে হবে এবং এভারেজ ইনভেন্টরি বের করতে হবে। তো এভারেজ বলতে আসলে বুঝিয়েছে প্রারম্ভিক এবং সমাপনী এই দুটো যোগ করে ওই দুটোকে 2 দ্বারা ভাগ করলে, যোগফলটাকে 2 দ্বারা ভাগ করলে এভারেজটা বের হয়। এটা আমরা ছোট ক্লাসগুলোতেই শিখেছি, তাই না? গড় বের করা শিখেছি না? আচ্ছা, এবার আসো, আমাদের এখানে কি কি বের করতে বলেছে। কারেন্ট রেশিও, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, প্রফিট মার্জিন। তো আমি এখানে সময় নষ্ট না করে সরাসরি আমি সলিউশনে চলে যাই। সলিউশনে দেখো আমরা দেখতে পাচ্ছি এতে কারেন্ট রেশিও বের করতে বলেছে। তোমাদেরকে আরেকবার আমি আশ্বস্ত করছি যে এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের অঙ্ক প্রায় প্রতি বছরই আসে। তো সেক্ষেত্রে আমরা এই সহজ একটা চ্যাপ্টার কিন্তু করে ফেলতেই পারি। শুধুমাত্র তোমাদের যেই জিনিসটা ভালোভাবে করতে হবে সেটা হলো তোমার সূত্রগুলো একটু বুঝে শিখে নিতে হবে, তারপর ক্যালকুলেশনগুলো খুব ইজি। আচ্ছা, তো আমরা জানি কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট অ্যাসেটস কীভাবে বের করে আমরা আগের অঙ্কটাতে শিখিয়েছি। তোমরা যদি আমার প্রথম ক্লাসটা অর্থাৎ 15তম ক্লাসটা না দেখে থাকো তাহলে এখনই দেখে ফেলবে। আর কারেন্ট অ্যাসেট হলো যেই সম্পত্তিগুলোকে তোমার অতি দ্রুত টাকায় পরিণত করা যায়, নগদে পরিণত করা যায়। হ্যাঁ, সেগুলা যেমন ধরো ইনভেন্টরি, তারপরে তোমার প্রাপ্য হিসাব অ্যাকাউন্টস রিসিভেবল, তারপরে তোমার ক্যাশ, ব্যাংক ইত্যাদি। আর কারেন্ট লায়াবিলিটিস হলো যেমন অ্যাকাউন্টস পেয়েবল, তারপরে তোমার নোটস পেয়েবল, তারপরে তোমার ব্যাংক ওভারড্রাফট ইত্যাদি। কেমন? তো আমাদের প্রশ্নে যেগুলো আছে, আমাদের প্রশ্নে আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড ইনভেন্টরি। আর কারেন্ট লায়াবিলিটিস শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে। এগুলো আমরা প্রশ্ন থেকে এই অনুপাতগুলো কিন্তু আমরা 2015 সালের বের করছি, তাহলে আমরা কিন্তু 2015 সালের তথ্যগুলা ব্যালেন্স শিট থেকে ব্যবহার করব। আচ্ছা, 2015 সালে ক্যাশ আছে 4300, অ্যাকাউন্টস রিসিভেবল 21200 এবং ইনভেন্টরি 10,000, অ্যাকাউন্টস পেয়েবল আছে 12,370। উপরের তিনটা যোগ করলে আমরা পাচ্ছি 35,500। আর এটার দ্বারা এটাকে আমরা রেশিও বের করলে প্রথমে নিচে কি 1 অনুপাত চিন্তা করতে হবে, আর এটার দ্বারা উপরেরটাকে ভাগ করলে আমরা যা পাচ্ছি তা হলো 2.87। তাহলে আমরা প্রথমে 12,370 দ্বারা 35,500কে ভাগ করলে 2.87 পাচ্ছি, আর নিচে হলো 1 অনুপাত। কেন? 12,370কে 12,370 দ্বারা প্রথমে, অর্থাৎ দুটোর সম্পর্ক বের করতে হলে এখানে নিচে কত আছে 1 ইউনিট চিন্তা করতে হবে। তাহলে নিচের এই 12,370 হলো 1 ইউনিট মানে 1, আর এটার দ্বারা এটাকে ভাগ করার পর হলো তোমার 2.87। তাহলে আমরা এই অনুপাতটাকে প্রকাশ করতে পারি 2.87:1। নেক্সট, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তোমাদেরকে আমি প্রথমেও বলেছি, এখনও আরেকবার বলছি, অ্যাকাউন্ট রিসিভেবলটা আমাদের তৈরি হয় কিভাবে? যখন আমরা বাকিতে পণ্য বিক্রয় করি, তাহলে বিক্রয়ের সাথে অ্যাকাউন্টস রিসিভেবলের সম্পর্ক। তো আমরা সূত্রটা মনে রাখবো এভাবে যে যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবলের সেলসের সাথে সম্পর্ক এবং
বাকিতে বিক্রয়ের সাথে সম্পর্ক। তো আমাদের প্রশ্নে কিন্তু বাকিতে বিক্রয়ের কোনো তথ্য দেওয়া নেই, আমাদের এখানে বিক্রয়ের তথ্যটা দেওয়া আছে। আমরা এই বিক্রয়ের তথ্যটা যখন আমাদের ক্রেডিট সেলস দেওয়া থাকে না, তখন আমরা বিক্রয়টাকে ধরেই সাধারণ যে বিক্রয়টা দেওয়া থাকে সেটাকেই আমরা এখানে ধরে অর্থাৎ পুট করব এখানে, আর এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বের করব কখন, যদি আমাদের দুটোই অর্থাৎ প্রারম্ভিক এবং ক্লোজিং দুটোই তোমার অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া থাকে। আমাদের এই প্রশ্নের মধ্যে দুটো ব্যালেন্স শিট দেওয়া আছে, দুটো ব্যালেন্স শিটের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল আছে হলো তোমার 21,200, আরেকটা আছে হলো 23,400। প্রারম্ভিক কোনটা? আগের বছর হলো 2014, আর কারেন্ট ইয়ার হলো 2015। তখন আমরা কি করব? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে চলো আমরা মানটা বসিয়ে দিই। নেট ক্রেডিট সেলস আমাদের দেওয়া ছিল, ক্রেডিট সেলস ছিল না, আমাদের ছিল শুধু সেলস ছিল আমাদের 1 লাখ। আর এই যে তোমার অ্যাকাউন্টস রিসিভেবল, এটা হলো কারেন্ট, এটা হলো প্রিভিয়াস ইয়ার। তো এই দুটো যোগ করার পর 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর আমরা পেলাম 1 লাখ বাই 22,300। এখন আমরা কি করব? এটার দ্বারা এটাকে ভাগ করব। 1 লাখ টাকা হলো, এখান থেকে আমরা কি সেলসটা আনলাম আর কি, আর এখানে ভাগ করার পর এটা পেলাম 22,300, যোগ করে ভাগ করে গড় পেলাম 22,300। তো এখন কি করব? আমরা এই 22,300 দ্বারা এই 1 লাখকে আমরা ভাগ করব। মনে রাখবে টার্নওভার, এখানে আমরা রেশিওটা যেভাবে লিখেছি এখানে কিন্তু আমরা রেশিওটা ওভাবে লিখব না। কেন? টার্নওভার মানে হলো আবর্তন করা, অর্থাৎ কতবার বাকিতে বিক্রয়ের ফলে কত দ্রুত সংখ্যকবার টাকাটা নগদে রূপান্তর করেছে অর্থাৎ আদায় করেছে। তো ওটাকে আমরা টাইমস লিখব, ঠিক আছে? আর টার্নওভার হলে এভাবে আমরা লিখব না, ওটা লিখবো আমরা টাইমস। আচ্ছা, এই 22,300 দ্বারা 1 লাখকে ভাগ করার পর তোমার পাওয়া গেছে 4.48 টাইমস। এবার আসো ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি কার সাথে সম্পর্ক বলো তো? ইনভেন্টরি কিভাবে তৈরি হয়? আমরা যখন নাকি পণ্য বিক্রয় করি তখন আমরা কি করি? পারচেস করি। পারচেস করার পর ওই পারচেসটাকে সেল করার পর যেটা থাকে সেটাই হলো আমাদের ইনভেন্টরি। তো ইনভেন্টরি আগের বছরও থাকতে পারে এবং এই বছরেরও থাকতে পারে। ওই দুটো যোগ করে আমরা কি করব? গড় ইনভেন্টরি তৈরি করব। এখন আসো আমরা ইনভেন্টরি তাহলে কার সাথে সম্পর্ক? কস্ট অফ গুডস সোল্ডসের সাথে সম্পর্ক। তাহলে আমরা মনে রাখবো ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ডস বাই এভারেজ ইনভেন্টরি, এভাবে আমরা রেশিওটা বের করব। আর কস্ট অফ গুডস সোল্ডস আমাদের দেওয়া ছিল প্রশ্নের মধ্যে 60,000, আর এভারেজ ইনভেন্টরি 7,000 এবং 10,000, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে তোমার 8,500, আর উপরে আছে 60,000। এই 8,500 দ্বারা আমরা 60,000কে ভাগ করলে যেটা পাবো সেটাই হলো আমার টার্নওভার। অর্থাৎ এখানে এই যে তোমাদেরকে বলেছি যে যখন আমরা টার্নওভার বের করব, ইনভেন্টরি টার্নওভার মানেটা কি আমি তোমাদেরকে প্রথম পর্বে বলেছিলাম। ইনভেন্টরি টার্নওভার হলো আমরা মজুদ পণ্যটাকে কতবার বিক্রয় করতে পারবো। আমরা মজুদ পণ্য যতবার বিক্রয় করতে পারবো একটা বছরে, আবর্তন করতে পারবো অর্থাৎ বারবার বিক্রয় করতে পারবো, ততই আমাদের প্রফিট বাড়বে। তো সেই ক্ষেত্রে তোমার আমরা এখন দেখব যে আমরা এখানে কতবার বিক্রয় করতে পেরেছি। আমরা 7.6 টাইম সেল করতে পেরেছি, অর্থাৎ আবর্তন করেছে 7.6 টাইম। কীভাবে? 8,500 দ্বারা আমরা 60,000কে ভাগ করেছি। এবার আসো ডিতে হলো তোমার প্রফিট মার্জিন রেশিও। প্রফিট মার্জিন রেশিও বের করতে বলেছে। আচ্ছা, এখন প্রফিটটা কার সাথে সম্পর্ক? সেলসের সাথে সম্পর্ক। আমরা সেলস করলে সেখানে প্রফিট আর লস থাকে। তো এখানে প্রফিটটা হলো তোমার, এখানে যেহেতু লসের কথা বলেনি, প্রফিট মার্জিনের কথা বলেছে, তো আমরা কি করলাম? প্রফিটটা আমাদের তথ্য দেওয়াও আছে 15,000, আমরা নেট সেলস দেওয়া আছে আমাদের 1 লাখ, আর তোমার নেট ইনকাম দেওয়া আছে 15,000, এবং এটা আমার প্রফিট মার্জিনটা করতে হলে পার্সেন্টেজ করতে হয় ইন্টু 100 দ্বারা আমরা গুণ করব। করার পর আমরা পেয়েছি 15%। এখন এক্ষেত্রে
এই যে বিষয়গুলো আমরা বের করেছি, গত অঙ্কেও বলেছি, আজকের প্রথম পর্বেও বলেছি, এখন আরও একবার তোমাদের বলছি যে আমরা এই রেশিওগুলো কেন বের করব। কারণ একটা কোম্পানি তার মূলধনটা শুধুমাত্র নিজের ফান্ড থেকেই তৈরি করে না, বাইরে ব্যাংক থেকে, তারপরে তোমার শেয়ার বিক্রয়ের মাধ্যমে বিভিন্ন তোমার পক্ষ এই কোম্পানির সাথে জড়িত থাকে। তাদেরকে কোম্পানির আস্থা অর্জনের জন্য বিভিন্ন তোমার তথ্য দিতে হয় যে কোম্পানির অবস্থাটা কীরকম। তো এখানে যেমন কারেন্ট রেশিওর দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের চলতি সম্পদের দায় কেমন, তারপরে তোমার রিসিভেবল টার্নওভার দ্বারা অর্থাৎ তোমার কতবার টাকাটা নগদায়ন করা হয়েছে, আদায় করা হয়েছে, ইনভেন্টরি হলো তোমার কতবার মজুদ পণ্যটা বছরে বিক্রয় করা হয়েছে, তারপরে তোমার এটার প্রফিট কত পার্সেন্ট, এই জিনিসগুলোর দ্বারা বোঝা যাবে যে একটা কোম্পানির পরিচালক পর্ষদ কতটা কর্মদক্ষ এবং কতটা কর্মতৎপর। তাহলে এই রেশিওগুলো যখন আমরা বিজনেস পারপাসে তোমার বাইরের পক্ষের কাছে উপস্থাপন করব, তখন তারা আমাদের এই রেশিওগুলো দেখে বুঝতে পারবে আমাদের কোম্পানির অবস্থা কীরূপ, সেখানে ইনভেস্ট করা যাবে কি যাবে না, এরকম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা কেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি। আর এটার তোমরা যেহেতু ব্যবসা শিক্ষার ছাত্রী, তাই তোমরা এই বিষয়গুলো ভালোভাবে বুঝে নিবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। যদি আর একটু সময় পাই তাহলে আরও একটা ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমরা বলতেই পারি যে আল্লাহ আমাদেরকে এই কঠিন সময়ে আমাদের ভালোভাবে বাঁচার সুযোগ করে দেন। একটা বছর আমাদের জীবন থেকে স্থবির হয়ে রইল। আশা করছি ইনশাল্লাহ আমরা 2021-এ আল্লাহ আমাদেরকে চলমান করবেন, আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভালো থাকো। থ্যাংক ইউ।